ভাঙা ভাঙা যে অপশনটা বলেছি সেই অপশনগুলো আপনি কোথায় পাবেন? গুগলে চলে যান, এখানে গিয়ে brusheasy.com এখানে ঢুকে যাই আমরা, যেখান থেকে আর কি ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসি। কি নামে লিখে যেন সার্চ দেয়, এক্সটেনশন, আচ্ছা আমরা ব্রাশ লিখে সার্চ দিই, দেখি কি কি ব্রাশ আসে। ব্রাশের নামটা ভুলে গেছি। ডিসপারশন, এই যে এরকম টাইপের কথা জিজ্ঞেস করছেন না? যেমন ধরেন ফার্স্ট এডটাই নিই, ব্রাশটা সিলেক্ট করি, ফ্রি ডাউনলোড, এক্সট্রাক্ট করি, এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন ফটোশপে। ফটোশপে কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি,
আমি শুধু এই ছেলেটাকে রাখবো, আর বাকি সবাইকে ডিলিট করে দেব। সো আপাতত যেহেতু বোঝানোর জন্য সিলেকশন করি এইভাবে। আচ্ছা দেখি তো, কন্ট্রোল ডি, ফ্রেম টুল দিয়ে সিলেকশন করা যায় কিনা অবজেক্টগুলি। ও সরি, না কপি ইমেজ নিতে হবে না, আমি গুগল থেকে কপি করে নিয়ে আসছি। আপনাকে তো আপনার ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিবে, সেটা আপনি সেভ করে নেবেন। ঠিক আছে, এখানে আমরা জাস্ট শেখার জন্য, বোঝার জন্য, যদিও এটা আজকে আমাদের পার্ট না। আপনাদেরকে যেদিন ব্রাশ শিখিয়েছিল সেদিন এই জিনিসগুলো দেখানোর কথা ছিল। তো অনেক কিছুই জানার থাকবে, প্রতিদিন যদি এরকম নতুন নতুন জিনিস বের হয়, সামনের জিনিস আর শিখতে পারবো না, কোর্সের টাইম ঠিকই ক্রস হয়ে যাবে। আমরা সিলেক্ট চলে যাব, সেখান থেকে মডিফাই এক্সপান্ড করে দেব 3 পিক্সেল পর্যন্ত। ওকে, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে দিলাম, এরপরে ডিলিট। ছেলেটাকে রাখছি, এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা নেব, কন্ট্রোল শিফট আই, ডিলিট, কন্ট্রোল ডি। দুইটাকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নিছি দুইটা ছবিতে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন, যে পিছনে ব্রাশের মাধ্যমে কি দিতে চান, একটা ইফেক্টের মতো দিতে চান। আমি এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিই। এই ছবিটাকে আপনি কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করেন, বলা তো জানো কোনটা কাজে লাগে বা কি দরকার পড়ে। তো আমার মেইন যে ছবিটা, সেই ছবিটাকে আমি একটু হালকা সামনের দিকে নিয়ে আসলাম, আর পিছনে যে ছবিটা, এটা কি আছে, একটু বামে আছে। এটাকে ধরে উপরে নিয়ে আসেন, উপরে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আপনি মাস্কিং করে দিবেন। এই যে এখান থেকে লেয়ার মাস্ক, মাস্কিং করে দিয়েছি। মাস্কিং করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্রাশ সিলেক্ট করতেন না, আমি এখান থেকে ব্রাশই সিলেক্ট করব। বাট ব্রাশটা কি ব্রাশ হবে, এই যে কিছুক্ষণ আগে আপনি যে ব্রাশটা সিলেক্ট করেছেন সেই ব্রাশটা আপনি সিলেক্ট করবেন। ব্রাশগুলো কেমন একটু জাস্ট দেখে নেন, ব্রাশের সাইজটা ছোট করেন, বোঝা যাচ্ছে না। অথবা এই ব্রাশটা যদি নেন, এই ব্রাশটা কেমন, এরকমটা।
সো আপনি আপনার পছন্দের ব্রাশগুলো নিয়ে কাজ করতে পারেন। এই ব্রাশটা কেমন, এমনটা। এখন আসেন, এই যে আপনি ছবিটাতে কি করতে চান, ইফেক্ট দিতে চাচ্ছেন এই ছবিটার মধ্যে, যে এই যে ইমেজটা, এই ইমেজটাতে আমি কি দিতে চাই, ইফেক্ট। সো আপনি ব্রাশ সিলেক্ট করেছেন, ব্রাশটা হবে কিছুক্ষণ আগে যে ব্রাশ সিলেক্ট করেছেন সেটা, লেয়ার মাস্কে ক্লিক করেন। এখানে হোয়াইট কালার থাকলে ফরগ্রাউন্ড কালার কি হবে, ব্ল্যাক। এখন দেখেন কিভাবে কাজ করলে আপনি আপনার যে জিনিসটা চাচ্ছেন সেটা খুঁজে পাবেন। ক্লিক করেন, মুছে যাচ্ছে, আমি তো চাই মুছে না যাক, এটা থাকুক। সো আমি এই কাজটা করব না, হোয়াইট কালারটা নিতে হবে। হ্যাঁ এই হোয়াইট কালারটাকে আমার ব্ল্যাকে কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স আপনি কন্ট্রোল আই, কি করলাম, কন্ট্রোল আই, মানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলে যে ইনভার্ট অপশনটা আসে সেটা করে দিলাম, ব্ল্যাকে কনভার্ট করে দিলাম। এখন এখানে যখন ব্ল্যাক থাকবে তখন ফরগ্রাউন্ডে কি হবে, হোয়াইট, হোয়াইট করে দেন। এবার আপনি কাজ করেন, দেখেন তো যেটা চাচ্ছেন সেটা আসছে। বাট এই ব্রাশগুলোকে রোটেট করে নিয়ে আমি একটু, এই ছবিটাকে সিলেক্ট করেন, ছবিটাকে আর একটু ডানে সরান। ইমেজটাকে ডানে সরে নিয়ে আসি, শেপটাকে সিলেক্ট করেন, আবার ব্রাশকে সিলেক্ট করেন। এখন দেখেন কিন্তু আমার এখানে হাতের এখানে তো আর ই হবে না, ওটাকে কি বলে, ব্রাশের ব্লু কালার আসবে না। তারপর আপনি ইফেক্টগুলো দিয়ে যান, প্রয়োজনে কি করবেন, এগুলো আবার মুছে ফেলতে পারবেন। তো আমি আরেকটা ব্রাশ নিয়ে আসি, সাপোজ এই ব্রাশটা। এরপরে হচ্ছে এই যে আরও ছবি যে রেখে গিয়েছিলাম, এই ছবিটাকে আবার উপরে নিয়ে যান, একদম উপরে। ছবিটাকে এবার আপনি আরও ডানে সরিয়ে নিয়ে আসেন এতটুকু। ওকে, এটাকে আবার লেয়ার মাস্কিং করে দেন, কন্ট্রোল আই, ব্ল্যাক হয়ে যাবে। এরপরে ব্রাশ সিলেক্ট করেন, ব্রাশ ছোট করেন, আবার আরেকটা লেয়ার আছে, এটাকে আবার উপরে নিয়ে যান, মুভ টুল সিলেক্ট করেন, টেনে নিয়ে আসেন এই জায়গাটায়। একে আবার মাস্কিং করে দেন, কন্ট্রোল আই, ব্রাশ সিলেক্ট করেন, অন্য আরেকটা ব্রাশ নিয়ে ব্রাশের রোটেশনটা ঘুরিয়ে দেন, ব্রাশ ছোট করেন। ওকে, এখন প্রথমটা সিলেক্ট করেন, ফার্স্টে যেটা ছিল এটাকে আরেকটু ডানে নিয়ে যান। এতটুকু। দ্বিতীয়টাকে সিলেক্ট করেন, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে প্রয়োজনে কাজ করেন। যাকে এডিট করতে চান সিলেক্ট করেন, ব্রাশ টুল সিলেক্ট, ইফেক্ট অ্যাপ্লাই করেন। দ্বিতীয়টা সিলেক্ট করেন, ইফেক্ট অ্যাপ্লাই করেন। তৃতীয়টা সিলেক্ট করেন, ইফেক্ট অ্যাপ্লাই করেন। তো এই যে যে জিনিসগুলো উপর দিয়ে হাতের উপরে চলে আসছে, তখন আপনি নর্মাল ব্রাশ নেবেন। কি করবেন, ব্রাশটা নর্মাল একটা ব্রাশ হবে, মানে এই যে এখান থেকে সফট ব্রাশ নিয়ে নেবেন, হার্ডনেস 0 করে দেন, ব্রাশ ছোট করেন। ফার্স্ট শেপটা কোনটা, এটা না এইটা, এই আইকনটা সিলেক্ট করেন, যেগুলো মোছার সেগুলো মুছে দেন, কন্ট্রোল জেড। এটা ব্ল্যাক কালার আছে, দ্যাট মিন্স এখানে হোয়াইট। আপনি এখন কি করবেন, কালারটা চেঞ্জ করে দিয়ে এই যেগুলো মুছে দেন। যেখানে ইফেক্টের প্রয়োজন নেই সেই ইফেক্টগুলোকে আপনি মুছে দেন।
আমি এখান থেকে একটু হার্ডনেস বাড়িয়ে নিই। ম্যাম, জি বলেন। আপনি যে গুগলে যে পিকগুলো দেখলাম, মানে হয়তো একটা ম্যানের মানে আপনার ফেসের অর্ধেকটুকু আছে আর অর্ধেকটুকু নাই, অর্ধেকটুকু মনে হচ্ছে ভেঙে গেছে, মানে ওটার জন্য কি কেটে নিতে হবে নাকি? একদম সেম এখানে যেভাবে কাজ করেছেন সেম ওইভাবে কাজ করবেন। তখন ফেসের পার্টটা এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু ম্যাচ করে নাই, ছিল প্যান্ট, এখানে কি বডির পার্ট চলে আসছে। সো আপনাকে ছবি এমনভাবে ঠিকঠাক করে বসাতে হবে যাতে কি হয়, জিনিসগুলো পারফেক্টলি বসে। যে আমি যদি এখানে প্যান্টের পার্টটা এইভাবে দিতাম, মানে এই যে প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বা ফেটে ফেটে যাচ্ছে, তাহলে এটা পারফেক্টলি ম্যাচ করতো। সো আপনি যখন চেহারাটা দেখাবেন যে চেহারা এখান থেকে ভেঙে যাচ্ছে, চেহারার কাছাকাছি চেহারাটাই আসবে। যেমন আমি যদি এই লেয়ারটাকে আরেকটা কপি করি, লেয়ারটাকে সবার উপরে নিয়ে যাই, এটাকে এখন মাস্কিং করে দেন। মাস্কিং করে দেওয়ার পর আবার কি কন্ট্রোল আই ইনভার্ট করে দেব, আর এটা হয়ে যাবে হোয়াইট কালার। ব্রাশ নিয়ে আসেন, ধরে নিলাম এই ব্রাশটা, তো এখন যখন কাজ করবেন ঠিক চেহারার পার্টটাই আপনার কি থাকবে, এখানে হাইলাইট হবে। তো এখানে একটা ছবি দিয়ে কাজ হবে না, এরকম অনেকগুলো ছবি দিয়ে আপনি কি করবেন, ইফেক্ট ক্লিক করবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো মুছে দিবেন। দেখেন কিছু কিছু অপশন আছে যে চোখ অনেকবার চলে আসছে, তাহলে চোখ বাদ যাবে। আপনাকে এখানে ব্রাশ যখন সিলেক্ট করেছেন ব্রাশকে রোটেট করাতে হবে, ঘুরে ফিরে নিতে হবে, মাঝে মাঝে ব্রাশ বড় করতে হবে, মাঝে মাঝে ব্রাশ ছোট করতে হবে। আমি একই টাইপের ব্রাশ একটাকেই বারবার কপি করেছি, যে কারণে ব্রাশ কি একরকম হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ম্যাম, আমার মানে কালকে রাত্রে কাজে করার সময় একটু ট্রাই করলাম, তো ব্রাশ টুলটা কাজ করতেছে না। মানে মার্কসিং করার পরে এই ব্রাশ টুল নিচ্ছে, এটা কাজ করতেছে না। ব্রাশ টুল অনেক কাজ ট্রাই করবে করলাম। না, হ্যাঁ কাজ করবে না। কারণ হচ্ছে আপনি যখন মাস্কিং করেছেন, মাস্কিং করার পরে আপনাকে দেখতে হবে যে এখানে কি হোয়াইট কালার হয়ে আছে কিনা। এটা যদি হোয়াইট কালার থাকে তাহলে অবশ্যই উপরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আর যদি এটা ব্ল্যাক। ব্ল্যাক থাকে তাহলে এটা হবে হোয়াইট। এরপরে আপনি যখন ব্রাশ নিচ্ছেন, ব্রাশটা নিয়ে কাজ করার সময় এইবার খেয়াল করে দেখেন যে আপনার থাম্বনেইল কোনটা অ্যাক্টিভ আছে, এই মাস্কিং এর থাম্বনেইল অ্যাক্টিভ নাকি ইমেজের থাম্বনেইল অ্যাক্টিভ। হয়তো এমন হয়েছে যে যদি সাদা সাদা কালার বা এই ফরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা আসছে, দ্যাট মিন্স আপনার ইমেজের থাম্বনেইল অ্যাক্টিভ আছে, আপনাকে মাস্কিং এর থাম্বনেইল অ্যাক্টিভ করে রাখতে হবে। এখন কি পিসি অন আছে? জি ম্যাম। এখন কি সেম যে কাজটা করছিলেন ওখানেই আছেন? জি ম্যাম, ওটাতে নাই, মানে কালকে মাহাদি ভাই যে পিএইচডি ফাইলটা দিয়েছিল ওইটা একটু, ওইটা আছে আর কি। মাহাদি ভাই তো আর অত কাজ করে নাই, মাহাদি ভাই তো সিম্পলি কাজ করেছে। আচ্ছা আমরা আজকে মনে হয় বলেছিলাম লোগো ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো, তাই না? জি ম্যাম।
আমরা আজকে লোগো নিয়ে কথা বলবো, বাট মেইন ম্যাম আজকে মনে হয় ইয়ার কথা বলছিলেন, ভিজিটিং কার্ড তারপরে লোগো। কখনোই একটা কোম্পানির ভিজিটিং কার্ড আগে হয় না যদি না তার লোগো না, এটা থাকে। লোগোর কথা বলছিল। লোগো আগে কালকে আসবে। ভিজিটিং কার্ড। হ্যাঁ। ঠিক So, আছে। ও ম্যাডাম লোগোর কথা আগে বলছিলেন, লোগো শিখে এরপর ভিজিটিং কার্ড যাবেন। সো আমরা আসলে লোগো বলেন, বিজনেস কার্ড বা যে জিনিসগুলোই আছে এই প্রিন্ট রিলেটেড সব কাজ আমরা ইলাস্ট্রেটরে করব। তারপরেও মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু ক্লায়েন্ট এমন পাবো আমরা, সে হয়তো বা ফটোশপের পিএইচডি ফাইল চাচ্ছে। জেনে রাখা ভালো, একদম যে এটা শিখতেই হবে ফটোশপে তা কিন্তু না, যে ফটোশপে আমার কাজটা শিখতেই হবে। আমরা যখন কোর্স করেছিলাম তখন আমাদেরকে লোগো, বিজনেস কার্ড, এই দুইটা জিনিস একদিনে দেখানো হয়েছিল। একদিনে দেখিয়ে দিয়েছে যে জাস্ট আপনারা জেনে রাখেন যাতে ইন ফিউচারে বাসায় বসে প্র্যাকটিস করে নিন। আমরা আজকে লোগো রিলেটেড যা যা প্রয়োজন সব কিছু দেখব। ইলাস্ট্রেটরে গিয়ে লোগো নিয়ে আর কোনো কথা বলবো না, তখন শুধু ডিজাইন করবেন আপনারা। তো সর্বপ্রথম যখন কোনো ক্লায়েন্ট আপনাকে একটা লোগো ডিজাইন করতে দিবে, আপনার ফার্স্ট কাজ কি? কেউ একজন এসে বললো আমার একটা লোগো দরকার, আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, আপনি কি বসে পড়বেন তার লোগো ডিজাইন করার জন্য? না, ma'am। ফার্স্ট কাজ হচ্ছে তার থেকে এ টু জেড আপনাকে ইনফরমেশন নিতে হবে যে সে কেমন লোগো ডিজাইন করতে চায়, তার কোম্পানিটা কি স্টার্ট আপ কোম্পানি নাকি পুরনো কোনো কোম্পানি। স্টার্ট আপ কোম্পানি হলে বেটার, যে আপনার লোগোটাই সে ফার্স্টে ব্যবহার করবে। আর প্রিভিয়াস কোম্পানি হলে এখানে আবার ব্রেইন স্টর্মিং আরেক রকম হবে, রিসার্চ আরেক রকম হবে। ধরে নিলাম স্টার্ট আপ কোম্পানি একদমই নতুন একটা কোম্পানি শুরু করছে, সেক্ষেত্রে আপনার বলে দিচ্ছি যে খুব ভালো নতুন কোম্পানি হলে, বাট একদিক থেকে ভালো আরেক দিক থেকে প্রেশারের মধ্যে থাকবেন যে আপনার ডিজাইন হতে হবে একদমই ইউনিক, কারোর সাথে ম্যাচ করবে না এবং তার কোম্পানির সাথে বা তার বিজনেসের সাথে যায় এমন একটা লোগো। প্রিভিয়াস কোনো লোগো থাকলে বা পুরনো কোনো কোম্পানি হলে একটু হলেও কি পাওয়া যায়, হিন্টস পাওয়া যায়। সো যখন সে লোগো ডিজাইন করতে দিল, তার কোম্পানি কি কাজ করে, কবে থেকে শুরু করেছে, ব্র্যান্ড কালার কি, তার পছন্দের কোনো লোগো আছে কি না, বা সে কোনো কোম্পানিকে ফলো করে কিনা, তারপরে হচ্ছে যে তার পছন্দের লিস্টে কি টাইপের লোগো আছে, অথবা আপনি কোনো সাজেশন দিবেন কিনা। এইরকম আপনার ক্লায়েন্টের সাথে অনেক অনেক কথা বলতে হবে, কোশ্চেন করে করে তার থেকে জিনিসগুলো বের করে নিতে হবে। যখন আপনি ফ্রিল্যান্সার বা ফাইবারে কাজ করবেন, ফ্রিল্যান্সারে তো পসিবল না, ফ্রিল্যান্সারে হচ্ছে বিডিং করলে পসিবল, বাট ফাইবারে যেটা হয় একটা কাজ একজন মানুষ আপনাকে আসলো দিয়ে দিল, কখন দিবে? যখন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসবে, আপনি হয়তো বা ফার্স্ট লেভেল বা সেকেন্ড লেভেল সেলার হয়ে যাবেন, তখন দেখবেন আপনার কাজগুলো কিউতে থাকে, অর্ডারে থাকবে, মানে বায়াররা এসে আপনাকে কাজ দিয়ে চলে যাবে, জিজ্ঞেসও করবেন আমার একটা ডিজাইন করে দাও, আপনার পোর্টফোলিওটা এমন ভালো একটা পজিশনে চলে আসবে। বাট ফার্স্টের দিকে আমাদেরকে কি করতে হয়, কাজগুলো চেয়ে নিতে হয়, রিকোয়েস্ট করতে হয়। ওই যে একটা কথা আছে না, পা ধরে যে তোমার কাজটা আমি করে দেবো, প্লিজ কাজটা আমাকে দাও। প্রথম নিউ সেলার হলে আমাদেরকে এই কাজগুলো করতে হয়, যে রিকোয়েস্ট করে তার থেকে কাজটা নিতে হবে। সো লোগোর বিষয়ে আসি। একজন ক্লায়েন্ট হয়তো বা একটা অফার দিল যে আমার একটা লোগো দরকার, দেখবেন মাঝে মাঝে সে ডিটেলস দিয়ে দিয়েছে, তার কোম্পানি কত দিনের এ টু জেড ডিসক্রিপশন, ওয়েবসাইট থেকে শুরু করে সে কেমন লোগো পছন্দ করে, কোনো পছন্দের যদি অ্যাটাচমেন্ট থাকে ছবি, যে আমি এই জিনিসগুলো পছন্দ করি, সেগুলো দিয়ে দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট পাবেন কোনো কিছুই দিবে না। প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য সবচেয়ে ভালো একটা মার্কেট প্লেস হচ্ছে freelancer.com, যেখানে কন্টেস্ট করতে হয়। আমি সবাইকে বলি যে আপনি freelancer.com-এ শুধুমাত্র আপনার স্কিল ডেভেলপ করার জন্য এবং আপনার নলেজ বাড়ানোর জন্য কাজ করেন, কারণ আপনি সেম লোগো, মানে একটা লোগো হাজার হাজার ভ্যারিয়েশন শুধুমাত্র এই কন্টেস্টে আসলেই পাবেন, বা একটা ডিজাইনের হাজার হাজার ভ্যারিয়েশন আপনি এই কন্টেস্টে আসলেই দেখতে পাবেন, যেটা গুগলিং করে ইউটিউব ঘেটে কোনো কিছুতেই পাবেন না। 2-4-5টা স্যাম্পল পাবেন। এখন লোগো কত প্রকার? লোগো কি সেটা আগে বলেন।
কোনো প্রতিষ্ঠানের চিহ্ন হ্যাঁ, মানে এই তো ঐতিহ্য ধরনের- বহন করে, যেটা দেখলেই আমরা ওই কোম্পানির ডিটেলস তো জানবো না, বাট সে কি রিলেটেড কাজ করে বা রিপ্রেজেন্ট করা। মেইনলি কথা হচ্ছে একটা লোগো এমন হতে পারে সেটা ছোট্ট একটা সিম্বল বা নাম, টেক্সট, বাট ও হচ্ছে কোনো কোম্পানি, কোনো ইনস্টিটিউট অথবা পার্সোনাল কারো কি করে পরিচিতি বহন করে, যে দেখলেই আমরা বুঝে যাই। সাপোজ এই যে আপেল একটা কামড় দিয়েছে, তো আপেল তো আমাদের বাসা বাড়ি বাচ্চারা আর্ট করছে, বাট যখনই ওই আইকনটা দেখি, লোগোটা দেখি, সাথে সাথে আমাদের মাথায় কি ক্যাচ করে, এটা অ্যাপল ব্র্যান্ডের। অ্যাপল ব্র্যান্ডের আমার একটা নর্মাল ফোন, আমি যদি পিছনে একটা অ্যাপলের ওই স্টিকার লাগাই, যে ফোনটা দেখতে অ্যাপলের যেই ফোনের মতো দেখতে, পিছনে একটা স্টিকার লাগাই দিলে কেউ ধরতেও পারবে না, মানে যদি কাছ থেকে না দেখে কতটা নাম করেছে। বাট যখন এই ব্র্যান্ডটা শুরু হয়েছিল, ওরা যখন মেবি 1686 বা কততে যেন যখন স্টার্টিং করে, তখন কিন্তু ওদের লোগো এমনটা ছিল না। টাইপস অফ লোগো কেউ কেউ বলে মূলত 3 প্রকার, কেউ কেউ বলে 5 প্রকার, অনেকে বলে 7 প্রকার, অনেকে বলে 10 প্রকার। এটা ডিফারেন্ট বা ভ্যারিয়েশন করে আপনার আপনি কেমন লোগো বানাচ্ছেন, শুধু আইকন নাকি সাথে নাম আছে, নাকি অনেক ইনফরমেশন বসাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে। বাট সব কিছু বিবেচনা করে লোগোকে আসলে 7 প্রকার, মেনলি 7 প্রকার ধরা হয়, যে এই 7টা হচ্ছে পারফেক্ট। 7 যে টাইপস লোগো, এটা হচ্ছে পারফেক্ট। আর বাকি যারা 3 প্রকার বা 2 প্রকার, 8 প্রকার, 10 প্রকার বলছে, সেটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম আপনি মাথায় গেঁথে নেন 3 ধরনের লোগো হয়। একটা হচ্ছে শুধু সিম্বল বা আইকন, যেটা হচ্ছে যে আপেলের চিহ্ন, বা নাইকের যে টিক চিহ্ন, অথবা ধরেন আর কি আসে, হ্যাঁ এটাই। তারপরে হচ্ছে পেপসি যেমন একটা গোল চিহ্নের মধ্যে কাটা, এগুলো হচ্ছে আইকনিক লোগো বা সিম্বল লোগো বলে। আর এরপর আরেকটা আপনি চিন্তা করবেন যে লেটার লোগো, শুধু টেক্সট বেজ হবে, যেমন গুগল টেক্সট বেজ, শুধু লেটার আর কিছু নেই, তাহলে গেল 2টা। আর আরেকটা লোগো থিঙ্ক করবেন যে এই 2টার কম্বিনেশনও হবে। এই 3টে হচ্ছে মূল থিম আমাদের কালারের, যেমন 3টা মৌলিক কালার, লাল, নীল, আর কি ম্যাম সবুজ, সাদা, হলুদ। না, এতগুলো না, RGB, হ্যাঁ, রেড, গ্রিন, Red, ব্লু। green, হ্যাঁ, green, 3টে হচ্ছে মৌলিক কালার, blue। লাল, সবুজ আর হচ্ছে ব্লু। এইগুলো মিক্সচার করে কি হচ্ছে কালার হচ্ছে। বাট ওই লালের মধ্যেও কিন্তু অনেক কালার আছে, সাদা, কালো, সবুজ, গোলাপি। এটা তো এখন আমরা বুঝতে পারছি, ছোটবেলায় তো এটা জানতাম না। মৌলিক কালার আসলে কয়টা? 2টা। সাদা কালো থেকে কি হচ্ছে সবকিছু কম্বিনেশন বের হয়ে আসছে। আচ্ছা, আমরা 7 টাইপস অফ লোগোতে চলে যাই। এখানে আসি, একটা একটা করে দেখি। উনি ফার্স্টেই বলেছে যে একটা লোগো হচ্ছে, দেখেন যে একটা লোগো সেটা হতে পারে একটা ইমেজ বা একটা আইকন, যে কোনো কিছুই হতে পারে। এটা একটা সিম্বল হবে কার? আপনার বিজনেসের, আপনার পার্সোনাল ইনফরমেশন, কোম্পানির, ইনস্টিটিউট, যে কারো কি হবে সিম্বল বা পরিচিতি বহন করবে, তাকে আমরা লোগো বলছি। লোগোকে প্রধানত কয় ভাগে ভাগ করেছে? 7 ভাগে ভাগ করেছে। টোটাল 7 ভাগের নাম কি? অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কট, কম্বিনেশন, এমব্লেম, লেটারমার্ক, পিক্টোরিয়াল, ওয়ার্ডমার্ক। বিশেষজ্ঞরা এই 7 ভাগে ভাগ করেছে। 7 ভাগের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এই যে পেপসির লোগোটা এবং এই আপেলের লোগোটা, দুইটা কি একই রকম না? আবার যদি দেখেন এই যে উপরের যে 3টা আছে, কেএফসি, বার্গার কি, এই যে কোন একটা হার্ভার্ড ইউনিভার্সিটির, এই 3টা লোগো আবার একই রকম। তারপরে যে নাসা আর গুগল, এই 2টা আবার একই রকম। তাহলে যদি আমি ধরে নিই টোটাল তো মোট 3 ধরনের লোগো হওয়ার কথা, ওরা 7 ধরনের কেন বললো?
7 ধরনের কেন বললো? কারণ ভ্যারিয়েশন আছে, অবশ্যই ভ্যারিয়েশন আছে, যে কারণে টোটাল 7টা পার্টে তারা ভাগ করেছে। যে আমি যদি নর্মালি জেনারেল মাইন্ডে থিঙ্ক করি 3 ধরনের, যে হতে পারে সিম্বলিক, হতে পারে টেক্সট বেস, অথবা টেক্সট আর সিম্বল দুইটাই থাকবে, এই 3 ধরনের। বাট মেইনলি আমরা 7 ধরনের চিন্তা করব। কিভাবে? অ্যাবস্ট্রাক্ট লোগোটা হচ্ছে, এটা সিম্বল হবে বা যে কোনো আইকন হবে, সিম্বল হোক, এই সিম্বলটার মধ্যে একটা, প্রত্যেকটা লোগোর মধ্যেই কি আছে, হিডেন ইনফরমেশন আছে। বাট অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো হবে কিছু শেপের কম্বিনেশনে ক্রিয়েট করা হবে, আর এখানে 2 বা ততোধিক কালার থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট লোগোগুলোর ভিতরে কি হবে, এই যে দেখেন, একটু পড়াশোনা যদি বাসায় বসে করেন তাহলে আর কি, এই যে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট লোগো। যে অ্যাবস্ট্রাক্ট লোগোটা ওয়ান কাইন্ড অফ পিক্টোরিয়াল লোগো, পিকচার লোগোর মতোই। বাট পিকচার লোগোগুলো কি হয়, যে রিকগনাইজেবল ইমেজ। পিকচার লোগোগুলো হচ্ছে পরিচিত একটা ছবির মধ্যে থাকবে। পিক্টোরিয়াল যে লোগোগুলো হবে সবই পরিচিত একটা ইমেজ হবে, যেটা দেখেই আপনার মাথায় মনে হবে ও আচ্ছা এটা তো এই ছবিটা। বাট অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো কি, এখানে কিছু শেপের কম্বিনেশনে এবং কয়েকটা কালারের কম্বিনেশনে হবে, বাট সেই কালারটা কি হবে না, অনেক বেশি কালার হবে না, এটা কোনো আকার ক্রিয়েট করবে না, বা হুবহু আমাদের আশেপাশে আছে এমন কোনো কিছুর সাথে ম্যাচ করবে না। আর পিক্টোরিয়াল লোগোটা হচ্ছে আপনার আশেপাশে সারাউন্ডিং এনভায়রনমেন্টে আছে এমন কিছুর সাথে সেটা কি করবে, ম্যাচ করে যাবে। যার লোগোটা দেখলেই আপনার চোখের সামনে কি হবে, যে ওইটা যার প্রতিচ্ছবি, যেই এলিমেন্টের প্রতিচ্ছবি, সেটা আপনার চোখের সামনে ভেসে আসবে। তাহলে পিক্টোরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এবার আসি লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক, এই দুইটার মধ্যে। ওয়ার্ড মার্ক, জুয়েল কিছু বলবেন? ওয়ার্ড মার্ক হচ্ছে টোটাল একটা ওয়ার্ড হবে, অথবা 2টা ওয়ার্ড থাকতে পারে। মানে আমার নাম কি শ্রাবণী, শ্রাবণী দিয়েও হতে পারে, অথবা কি আহমেদ, আহমেদ দিয়েই হতে পারে। টোটাল একটা ওয়ার্ড দিয়ে কি করবে, সে লোগোটা বানাবে। বাট লেটার মার্ক হচ্ছে কয়েকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারগুলো আছে সেই লেটারগুলো নিয়ে লোগোটা ক্রিয়েট করা হয়। কয়েকটা ওয়ার্ডের ফার্স্ট যে, মানে একটা নাম, যেমন আমি যদি আমার নামটাই বলি মাকসুদা পারভিন শ্রাবণী, তাহলে কি করা হবে, এত বড় নাম দিয়ে লোগো না ক্রিয়েট করে, যে আমি যদি এই ওয়ার্ডের যে লোগো আছে সেটা ব্যবহার করি, কত বড় নাম হয়ে যাচ্ছে। তখন কি করবে, মাকসুদার এম, পারভিনের পি, আর শ্রাবণীর এস এনে এমপিএস দিয়ে একটা লোগো ক্রিয়েট করবে। যেমন এলইডিপি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলইডিপি দিয়ে সে কি করলো, কি করা হয়েছে, সুন্দর একটা লোগো ক্রিয়েট করা হয়েছে। যে অনেকগুলো ওয়ার্ড থাকবে, একটা বড় একটা নামের অনেকগুলো ওয়ার্ড থাকবে, তাদের ফার্স্ট লেটারগুলো নিয়ে কি করা হচ্ছে, লোগো ক্রিয়েট করা হচ্ছে। নাসার এই কি ন্যাশনাল অ্যাস্ট্রোনট, কি যেন ছিল এটার নাম, কি অ্যাসোসিয়েশন, স্কিল অ্যাসোসিয়েশন মনে হয়, স্পেস অ্যাসোসিয়েশন, স্পেস অ্যাসোসিয়েশন, হ্যাঁ, স্পেস এই যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো ওরা কি করেছে, ন্যাশনালের এন, অ্যারোনটিক্সের এ, স্পেসের এস, অ্যাডমিনিস্ট্রেশনের এ, এটা দিয়ে কি করলো, লোগোটা ক্রিয়েট করেছে। সো ওয়ার্ড মার্ক হবে টোটাল একটা ওয়ার্ড, খুব বেশি হলে 2টা ওয়ার্ড থাকতে পারে। আর লেটার মার্ক হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো নিয়ে কাজ করবে, এবং এই কাজটা যখন করছে খুব কম হচ্ছে ফন্ট অপশনে থাকবে, সবগুলোকে কাস্টম শেপে কনভার্ট করে কাজ করা হয়। অ্যাবস্ট্রাক্ট আর পিক্টোরিয়াল দুইটা একই জিনিস, বাট ভিন্নতা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকে পরিচিত কোনো কিছুর সাথে ম্যাচ করবে না, এটা হবে সম্পূর্ণ ইউনিক একটা আইডিয়া। পিক্টোরিয়াল যে লোগোটাই আপনি বানান অবশ্যই ইউনিক লোগো হবে, বাট এটা আপনার আশেপাশের পরিচিত জিনিসের সাথে ম্যাচ করবে। লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক দুইটা সেম ক্যাটাগরির, বাট ভিন্নতা এটাই, লেটার মার্কে অনেকগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো নিয়ে কাজ করা হবে,
আর ওয়ার্ডমার্কে টোটাল নামটা নিয়ে কাজ করা হবে। মাস্কট লোগো এবং কম্বিনেশন মার্ক এই দুইটা সেম। কিভাবে সেম বললাম? যে এখানে আইকন থাকবে এবং কোম্পানির নামটা থাকবে। এখন আইকন আর কোম্পানির নাম কিভাবে হবে, যেমন মাস্কট লোগোতে দেখেন KFC খান ফ্রাইড চিকেন বা কুরকুরে ফ্রাইড চিকেন, হ্যাঁ যাই হোক, KFC কি করেছে, পিছনে একটা আইকনিক দিয়ে কারো একজন শেপ ক্রিয়েট করেছে। এখানে একজন মানুষের শেপ বোঝা যাচ্ছে, পিক্টোরিয়াল আছে, পিকচার লোগো আছে, পিছনে একটা গোল রাউন্ড শেপ আছে, অ্যাবস্ট্রাক্ট বহন করছে, আবার KFC যেটা লেটার মার্ক বহন করছে। সো মাস্কট লোগোটা কয়টা পার্ট বহন করছে? 3টা জিনিস বহন করে, বা 3টা জিনিসের কম্বিনেশনে ক্রিয়েট করা হয়েছে। তাহলে কি হলো, এটা কম্বিনেশন লোগো হয়ে গেল না? এটাকে কেন মাস্কট লোগো বলা হচ্ছে? বিকজ মাস্কট লোগোটা হচ্ছে যে এই যে পরিচিত যে চেহারাটা থাকবে বা পরিচিত যে জিনিসটা আপনি বানাচ্ছেন, যেই সিম্বলটা বানাচ্ছেন, সেটা অবশ্যই হবে ভেক্টরাইজ বা ইলাস্ট্রেটেড। আপনারা যদি ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করেন ইন ফিউচারে, যেমন আপনার ছবিকে কি করতে হবে, ভেক্টরে কনভার্ট করতে হবে। তো অনেক অনেক নতুন সফটওয়্যার বের হয়েছে, বা ইলাস্ট্রেটরে একটা অপশন আছে ইমেজ ট্রেস করা, অনেকেই করে এই কাজটা, যে সবই ধরা যায়। মাস্কট হচ্ছে কোনো একটা পরিচিত জিনিসকে আপনি কি করবেন, ভেক্টরে কনভার্ট করবেন, ওর কালার গ্রেডিয়েন্ট বা কালার কম্বিনেশন অ্যান্ড শেপের যে কম্বিনেশন সবই হবে নিখুঁত, নিখুঁত এবং পরিপাটি। ছবিটা কি হবে বা ডিজাইনটা কি হবে, নিখুঁত এবং পরিপাটি। এটাকে মাস্কট বলা হচ্ছে, আর এটা টোটালি ভেক্টরে কনভার্ট করা। আর কম্বিনেশনটা কি করেছে, কম্বিনেশন ওই যে ওয়ার্ড মার্কের দেখেন টোটাল নামটাই আছে বার্গার কিং, আবার আইকনিকও ব্যবহার করেছে। সো এখানে কি কি ইউজ হয়েছে, ওয়ার্ড মার্ক, আবার অ্যাবস্ট্রাক্টের যে বার্গারের ছবিটা, হ্যাঁ দেখে মনে হচ্ছে যে এটা একটা বার্গার, বাট ইউনিক একটা স্টাইলে ক্রিয়েট করেছে। এটা যেমন দেখে মনে হচ্ছে টোটাল আপেল, আপেলের উপরে পাতা, এটা দেখেও আপনার পিক্টোরিয়াল কথা মনে পড়ছে যে এটা একটা বার্গার, দ্যাট মিনস এটা একটা পিক্টোরিয়াল ইমেজ বা পিক্টোরিয়াল লোগো। বাট সে শেপটাকে এমনভাবে ক্রিয়েট করেছে যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলে থাকি। আবার এটার মধ্যে কি আছে, ওয়ার্ড মার্কও আছে, যে টোটাল ওয়ার্ডটা দিয়ে সে একটা লোগো ক্রিয়েট করেছে। আর এমব্লেম লোগো হচ্ছে এগুলো সাধারণত বিভিন্ন ধরনের সামরিক, বেসামরিক, তারপরে হচ্ছে ওই এয়ারফোর্স, সেনাবাহিনী, ইনস্টিটিউট, ভার্সিটি, স্কুল, কলেজ, এরা হচ্ছে এই ধরনের লোগো ব্যবহার করে। এই লোগোগুলোর মধ্যে একটা দেশের ঐতিহ্য বা একটি দেশের যে সভ্যতা, তারপরে হচ্ছে ন্যাশনালিটি বা জাতীয় যে জিনিসগুলো থাকে এগুলো ফুটে উঠবে। আর সবচেয়ে বড় কথা, এখানে অনেকগুলো টেক্সট থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে। মানে এমব্লেম লোগোটাতে এক বা ততোধিক ওয়ার্ড থাকতে পারে, এক বা ততোধিক লেটার মার্ক থাকবে, এখানে পিক্টোরিয়াল অপশনও থাকবে, অ্যাবস্ট্রাক্ট জিনিসও থাকবে, এমনকি সেখানে মাস্কটের যে পার্ট সেটাও বানানো হবে, ভেক্টরও কনভার্ট করা হবে। ক্লিয়ার? তো লোগো ডিজাইন করতে গেলে ইলাস্ট্রেটর ইজ বেস্ট। ইলাস্ট্রেটর আমরা খুব ভালোভাবে লোগো ডিজাইন করি। ফটোশপে অনেকেই করে, যেমন সে শুধু ওয়েবসাইটেই ব্যবহার করবে বা ডিজিটাল যে মিডিয়াগুলো আছে সেখানেই ব্যবহার করবে, তো সে ফটোশপে নিতেই পারে। আপনাদের কাজ হচ্ছে এই যে লোগোগুলা, কেউ কেউ বলছে 7 প্রকার, কেউ কেউ বলছে 10 প্রকার, অনেকে বলছে 9 প্রকার, আবার অনেকে বলছে 5। এই যে ভিন্নতা, কেউ বলছে 11 রকম আছে। ইচ অ্যান্ড এভরি যে 3 টাইপস লোগো, 4 টাইপস লোগো, ইচ অ্যান্ড এভরি জিনিসগুলো আপনারা কি করবেন, সুন্দর করে বাসায় বসে এগুলো একটু পড়াশোনা করবেন, যে কেন বলা হচ্ছে, কি বলা হচ্ছে।
লেটার মার্ক লোগোকে আরেকটা নামে ডাকা হয় মনোগ্রাম লোগো। লেটার মার্ক লোগো মানে হচ্ছে বড় বড় নাম থাকবে, তাদের ফার্স্ট লেটারগুলো নিয়ে লোগো ক্রিয়েট করা হবে। দেখেন এইচবিও সব ঠিক ছিল, বি এর মধ্যে আবার একটা ছোট্ট কি বলে এটাকে ইলেকট্রিক্যাল ঢুকিয়ে দিছে বা বৃত্ত ঢুকিয়ে দিছে, দ্যাট মিনস এইচবিও কি বলেছে, সারা এই ওয়ার্ল্ডের যা যা ঘটে তারা কিন্তু এই জিনিসটা কি করছে, ক্যামেরায় বন্দি করছে, তাই না? আইভিএম টেক্সটটা দেখে পরিচিত মনে হচ্ছে যে ল্যান্ড্রিন টাইপের কোনো একটা ফন্ট, বাট ওদের বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন ছোট ছোট ড্যাশ লাইন দিয়ে তারা কি করেছে, কাজটা করেছে। আপনি যে কোনো লোগোই ক্রিয়েট করেন না কেন প্রত্যেকটারই এক একটা হিডেন মিনিং থাকবে। লোগোটা দেখার সাথে সাথে যাতে মানুষের মাথায় আসে বা বুঝতে পারে যে এইটা কি মিনিং করছে। যেমন লোগোর মধ্যে যে মিনিংগুলো থাকে, লোগো মিনিং, আমি দিছি লোগো মিনিং, সে তো আমাকে লোগো কি সেটা বোঝাচ্ছে। যেমন আমরা ফার্স্টেরটাই চলে যাই, ডিজিটাল। উনি 27টা লোগোর হিডেন মিনিং আপনাকে দেখাচ্ছে। যে ফার্স্টে কি আছে, টয়োটা। টয়োটার জাস্ট একটা আইকন, এই চিহ্নটা কোনো গাড়ির সামনে দেখলে আমরা বুঝে যাই এটা কি গাড়ি, টয়োটা গাড়ি। বাট দেখেন এটার মধ্যে মিনিং কি কি আছে। এই যে এই পার্টটুকু দিয়ে সে কি বুঝিয়েছে, টি, এটা হচ্ছে ও, তারপরে কি ওয়াই, যে এই যে এখান থেকে শুরু করে দেখেন ওয়াই, আবার ও, টি, এ, এটা হচ্ছে এই যে ছোট্ট অপশনটা টয়োটা। পিন্টারেস্ট, পিন থেকে পিন্টারেস্টের এই যে পিটাকে কিভাবে পিনের মতো করে বসিয়েছে, দ্যাট মিনস পিন্টারেস্টের আইকন। ট্যুর দ্য ফ্রেন্স, যদিও এটা আমাদের অতটা পরিচিত না, এটা ফ্রান্সের কোনো, দেখেন কিভাবে বানিয়েছে, একজন মানুষের আকৃতি। ট্যুর ফার্স্টে ক্রিয়েট করেছে দে ফ্রান্স, এই যে দেখেন এটা একটা মানুষের আকৃতি এবং সাইকেল চালাচ্ছে, হিডেন শেপ অফ এ সাইক্লিস্ট। ফেডেক্স, এই যে দেখেন ফেডেক্সের মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, এই যে দেখেন হিডেন অ্যারো রিপ্রেজেন্টস স্পিড অ্যান্ড পারসিয়েশন। বিটসের এই লোগোটা কি বুঝিয়েছে, হেডফোন, মানে এই যে বি এর মতো যে চিহ্নটা এটা হেডফোন বুঝিয়েছে। অ্যামাজন, এ টু জেড, সব কিছু এ থেকে জেড পর্যন্ত তারা আপনাকে কি করবে, হেল্প করবে। এর নিচের স্মাইলিটা কি বুঝিয়েছে, যে স্মাইল, হাসি মুখে আপনার কাজ করে দিবে তারা। তো এখানে দেখেন যদি ভালো করে খেয়াল করেন, এফ, এই জিনিসটা ফাঁকা মনে হচ্ছে না, মধ্যে কিছু নাই, তারপরে একটা চিরুনির মতো চিহ্ন, আসলে এফ ওয়ানটাকে ব্ল্যাক করে রেখে এখানে কাটা কাটা, ফর্মুলা 1, নাম্বার 1 ক্যান বি সিন বিটুইন দ্য হোয়াইট এফ অ্যান্ড দ্য রেড ওয়েভস। এই যে হুন্দাইয়ের মধ্যে দেখেন এটা কিন্তু এই যে এইচ, এটা একটা এইচ মিনিং, আবার এটার মধ্যে কি আছে, মানুষের একটা আকৃতিও আছে, এই যে দেখেন ওদের ফার্স্ট লোগো ছিল এরকম। সো আমরা যে কাজটাই করি না কেন আমাদেরকে কি করতে হবে, আগে আপনাকে জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আপনি কি ডিজাইন করছেন। এরপরে আমাদের একটা ভুল হয়, দেখেন মাঝে মাঝে ফেসবুকে দেখবেন যে অনেকে অনেক পোস্ট দেয় বা অনেকের কাছেই শুনি 50 টাকায় লোগো ডিজাইন। আসে না আপনাদের কাছে, আসে মাঝে মধ্যে ফেসবুকে নিউজ ফিডে? না ম্যাডাম, আমাদের কাছে আসে না। আচ্ছা, ফেসবুকে আমরা অনেকেই অনেক সময় নষ্ট করি, দেখা যায় যে বিভিন্ন ধরনের সাইট পেজে অ্যাক্টিভ থাকি, কি ই আর কি, তারপরে মজা লস্ট, তারপরে আরও জানি কি কি সাইট আছে, অনেক হাসির হাসি। তো থাকেন, সমস্যা নাই, এটা যার যার পার্সোনাল ইস্যু। পাশাপাশি আমি যে কাজ করছি সেই রিলেটেড জিনিসগুলোর সাথেও একটু সম্পৃক্ত থাকবো। ফেসবুকও কিন্তু একটা স্টাডির জায়গা হতে পারে। বাংলাদেশেরই অনেকেই আছে, যেমন বি ডিজাইনার, ডিজাইন ইন বিডি,
তারপরে হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, বিভিন্ন পেজ আছে। এই পেজগুলোর সাথে আপনি অ্যাক্টিভ থাকবেন, তাহলে হবে কি মাঝে মাঝে দেখবেন নতুন নতুন কিছু বিষয় শিখতে পাচ্ছেন, নতুন নতুন ডিজাইন আসছে। তো ওদের সাথে সম্পৃক্ত থাকলে দেখবেন যে 50 টাকা কি লোগো ডিজাইন, তারপরে 100 টাকায় বিজনেস কার্ড, এরপরে সোশ্যাল মিডিয়া পোস্ট, এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 50 টাকা করে পার পিস। ব্রোশিওর ডিজাইন 1 পেজের হলে 150 টাকা। তারপরে হচ্ছে 3 পেজের মানে ব্রোশিওর যে ট্রাইফোল্ড, এগুলো কিছু আছে 500, 1000 এরকম বিভিন্ন প্রাইসের থাকে। তো 50 টাকার জন্য ডিজাইনার আছে, 5 লাখ টাকার জন্য ডিজাইনার আছে, যে একটা লোগোই ক্রিয়েট করবে। যে 50 টাকা দিয়ে লোগো ডিজাইন করছে তার লোগোটাই 50 টাকার মতোই হবে। আর যারা 5 লাখ টাকা নিচ্ছে একটা লোগোর জন্য চার্জ করছে, তাদের ডিজাইনও ওই রকমই হবে। সো আমাকে আমার ক্লায়েন্ট একটা কাজ দিল, আমি সরাসরি এসে বসে পড়লাম ইলাস্ট্রেটরে, যে ডিজাইন শুরু করে দিলাম। কখনোই না। আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই জিনিসটা সম্বন্ধে জানতে হবে। কি দিয়ে কাজ করলে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আপনি লোগোটা ডিজাইন করতে পারবেন, আপনাকে হাতে সেটা আর্ট করতে হবে। আমি এটা বলছি না যে আপনাকে খুব ভালো হতে হবে, ড্রয়িংয়ে অনেক ভালো হতে হবে, বাট অ্যাটলিস্ট দেখেন সেও তো ড্রয়িং করেছে, সে কি একদম পারফেক্ট কিছু করেছে না। অ্যাটলিস্ট আপনি যাতে মেইন থিমটাতে দাঁড় করাতে পারেন, একটা কিছু আপনাকে কি করতে হবে, কাঠামো দাঁড় করাতে হবে। যে সে সনি ইরাইসনিকের শুধু এস আর ইটা দিয়ে কাজ করেছে, ফার্স্টে এস আর ই এই দুটাকে সে কম্বিনেশন করে, যে বড় এস আর ছোট হাতের ই, এসটাকে আবার একটু বাকি দিয়েছে, আবার এসটাকে আরও বাকি দিয়ে ই, এরপর এভাবে বানালো, এরপর রাউন্ড দিয়ে সুন্দর করে ভিতরের দিকে নিয়ে আসতে, পরে এই যে লোগো ডিজাইন। ইউনিলিভারের মধ্যে যে সারা পৃথিবীতে ইউনিলিভার কি আছে, ছড়িয়ে ছিটে আছে। দেখেন এখানে সূর্য আছে, ওয়েব আছে, মৌমাছি, তারপরে ডিএনএ, তাল গাছ, তারপরে ওই যে নোঙর, পায়ের ছবি, চামিচ, এরপরে জামা, আরও কি কি, মাছ, মরিচ, লাভ, পাতা, ঠোঁট, পাখি, আংটি, রিসাইকেল, আইসক্রিম, মানে সব কিছুই আপনি পাবেন, যেটা আমাদের প্রতিদিনকার জীবনের সাথে জড়িত। সিসকো, এটা দেখে কি মনে হচ্ছে? সিসকোটা জাস্ট একটা হ্যাঁ, ছোট ছোট কয়েকটা শেপ লম্বালম্বি করে দিয়ে দিল, নামটা দিল। বাট এটা দেখেই ফার্স্ট নজরে চলে আসছে যে এখানে নেটওয়ার্কিং রিলেটেড কোনো একটা ইস্যুজ আছে। যে টাওয়ার, আমরা যেমন আমাদের মোবাইলে টাওয়ার থাকে, নেট আছে কিনা, নেটওয়ার্কিং রিলেটেড। যে গোল্ডেন গেট ব্রিজ অফ স্যান ফ্রান্সিসকো inspire of its founders city to register the company. Continental, যে আইডিয়া কি, আমি মাঝে মাঝে যে মানে ইউটিউবে যখন দেখি যে ওরা কত সুন্দর করে, আমরা তো এইভাবে ইলাস্ট্রেটর, ফটোশপ বা সফটওয়্যার ব্যবহার করি, আর ওরা এত সুন্দর করে হাতে লোগো আর্ট করে, যে বলার বাহিরে, দেখতে কত ভালো লাগে। মানে বিলিভ করা যায় যে এরকম লোগো, টেক্সট লোগো বা ওদের কলমগুলোই কেমন যেন আলাদাভাবে থাকে। ওগুলো ম্যাডাম ক্যালিওগ্রাফি কলম। হ্যাঁ, ক্যালিগ্রাফি, হ্যাঁ, দাঁড়ান ওটা ক্যালিগ্রাফি কলম আছে, আবার এখন তো মানে ডিজিটাল আছে, এটার নাম হচ্ছে কি গ্রাফিক্স ট্যাব। গ্রাফিক্স ট্যাবের মাধ্যমে হাতে হ্যান্ড ড্রয়িং করা যায়, ওটা এরকমই হবে। এগুলা কোথায়? ম্যাডাম প্রথমে হাতে আর্ট করে পরে ওটাকে নিয়ে আসলে মনে হয় আরো সুন্দর হয় লোগো। হ্যাঁ, আপনি যদি আগে হাতে একটা স্কেচ করেন, করে তারপর নিয়ে এসে সেটাকে আপনি পারফেক্টলি দাঁড় করান,
ছোট পাচ্ছি না। ওরা এত সুন্দর সুন্দর স্কেচ করে দেখলেই, এই যে দেখেন যে ওরা লোগোগুলো কি এত সুন্দর করে ক্রিয়েট করছে, বাট এটা তো সে একদিনে পেরে জানে যে আমি এখন ইচ্ছা করলাম এখনই এই জিনিসটা ক্রিয়েট করলাম। তার জন্য তাকে অবশ্যই কি করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, না কাজ করতে হয়েছে। যে কলমটাকে, এটা ওই যে ক্যালিগ্রাফি কলম, এটা হ্যাঁ। তৈরি করা নিজেরা তৈরি করে নিতে হয়। হ্যাঁ, তৈরি করে নিতে হয়, বাজারে কিনতে পাবেন, একই কথাই যে পরে কিছুদিন প্র্যাকটিস করলে এটা ঠিক চলে হয়ে আসে আর যাবে, কি হ্যাঁ। আয়ত্তে। যে গ্রাফিক্স যে ট্যাবলেট আছে ওয়াকম, সেটাও আপনি কিনতে পারবেন, একদম সিম্পল, খুবই কম দামেও কিনতে পারবেন, 3,000 থেকে 3,500 টাকা হলেও কিনতে পারা যায়। বাট যত ভালো ব্র্যান্ডের নেবেন তত বেশি দিন আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যে যারা ইলাস্ট্রেশন করে তারা আসলে ট্যাবলেটই ইউজ করে বা ওয়াকমই ব্যবহার করে। সো এগুলো তো অন্য ব্যাপার। তো আপনি যে ডিজাইনটাই করেন না কেন সেটার মধ্যে অবশ্যই কি থাকবে, ইনফরমেশন থাকবে যে আপনি কি ডিজাইন করছেন। দেখেন সনি ভাইও অ্যানালগ থেকে ডিজিটালে চলে আসছে, অ্যানালগে এটাও কি 10, আবার এটাও হচ্ছে 10 রিলেটেড কাজ করেছে। তো আমি যে ডিজাইনটাই করছি সেটার মধ্যে যে এনবিসির এটা দেখেন, এটা দেখেই ফার্স্টে মনে হচ্ছে যে পিছনের ময়ূরের একটা পাখ, এই যে ময়ূরের একটা মুখও দেখা যাচ্ছে, যে ফর কালার অ্যান্ড প্রাইড, বাট তারা পিককটাকে হাইলাইট করেছে, ওনার যে কান্ট্রি আছে বা ওনাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে তারা ফুটিয়ে তুলছে। তো এখন আসেন, আপনি যে লোগোটা ডিজাইন করেছেন বা করবেন, এটার স্টেপটা কিভাবে হবে। যদি স্টার্ট আপ কোম্পানি হয়, একদম নতুন একটা কোম্পানি, নতুন যত কোম্পানি আছে যারা নিউ স্টার্ট শুরু করে, সবাই কি করবে, তার কোম্পানির ফুল নেমটা রাখার চেষ্টা করে, কারণ আপনাকে এটা ছড়াতে হবে মানুষের কাছে, ব্র্যান্ডিং করতে হবে। আপনি যদি ফুল নেমটা ইউজ না করেন, মানুষের কাছে কিন্তু কি হবে না, ছড়িয়ে যাবে না। যেমন অ্যাপলের কথাই বলি, তো 40 ইয়ার্স আগে 1976-এ অ্যাপলের লোগোটা কি ছিল, এত ছোট হয়ে আসলে কি দেখতে পাই আমরা, একটু বড় করে না দিলে। এই যে দেখেন 1976 সালে অ্যাপলের লোগোটা ছিল কি, একটা ছোট্ট কাঠের ফ্রেমের মধ্যে ওই যে আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসে আছে, একটা আপেল দেখা যাচ্ছে যেখানে, এবং সেটাকে ফ্রেমে বন্দি করেছে, আর একটা ফিতার মতো বা রিবনের মতো অপশন, যে রিবনটা ওই ফ্রেমটাকে কি করেছে, ঘুরে এসেছে। এই রিবনের ভিতরে লেখা ছিল অ্যাপল কম্পিউটার কোম্পানি, ফুল নেম ছিল ওদের অ্যাপল কম্পিউটার কোম্পানি। 1 বছর এই জিনিসটা চলার পরে 77 থেকে 98 পর্যন্ত, প্রায় কত বছর, 77, 87, 97, প্রায় 20-21 বছর এই লোগোটা চললো। এরপরে এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করেছে 1 বছর, আবার 98 থেকে 2000 পর্যন্ত এই লোগোটা চললো। 2001-07-এর মধ্যে এসে আবার একটু অ্যাশ কালার করে ওই যে গ্লাস টাইপের মিরর অপশন, 7 থেকে 14 পর্যন্ত এটা ব্যবহার করে আবার কোনটা আসছে 2014 থেকে এখন পর্যন্ত, ওই যে 98, 20, 2000-এ যেটা চলেছে সেটাই আসছে। সো যে কোনো লোগোরই বা যে কোনো কাজেরই সৃষ্টির শুরুতে কি হয়, ফুল মিনিংগুলোই রাখা হয়। যেমন আমি যদি পেপসির কথাই বলি, দেখেন ওদের কথাও যদি বলি, একদম শুরুতে পেপসি কোলা ফুল নেমটাই ছিল ফার্স্ট, এই যে দেখেন পেপসি কোলা। এরপরে আস্তে আস্তে এটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, পেপসি কোলাটাকে যেখানে মনে হচ্ছে ডেপসি কোলা, বুঝতে পেরেছে না এটা চেঞ্জ করা দরকার। আস্তে আস্তে আপডেট 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 করতে করতে ক্যাপ থেকে বের হয়ে আসলো
রেক্টেঙ্গেল ছবি থেকে এখন জাস্ট আইকনিক চলে আসছে, এবং ওদের পেপসি লেখার ফন্টও চেঞ্জ হয়ে গেছে, ক্যাভিয়ার ফন্ট চলে আসছে। এই দেখেন চেঞ্জ দেখেন। তারপরে ধরেন আমি ধরলাম এখানে অ্যাডিডাস, যদিও অ্যাডিডাস অতটা চেঞ্জ হয় নাই, কাছাকাছি আছে। একদম শুরুতে অ্যাডিডাসের লোগো দেখেন, ওর ফার্স্ট নাম কি ছিল? ডাস্টলার। এরপরে অ্যাডলফ ডাস্টলার মানে অ্যাডিডাস, এই যে শুরু হলো অ্যাডিডাস, শাপলার মতো চিহ্ন, ঘুরে ফিরে এসে এখন তো এই যে এটাও ব্যবহার হয়, এটাও ব্যবহার হয়, এটা অবশ্য আমি দেখিনি, এইটাই বেশি ব্যবহার করা হয়। তারপরে নাইকের লোগো দেখি, যে নাইকের লোগোটা আগে কি ছিল? কিছুই তো বোঝা যাচ্ছে না। ব্লু রো স্পোর্টস মনে হয় কিছু একটা নাম, ফুল নেম দিয়ে ওরা কি করেছে, ফার্স্টে লোগোটা ক্রিয়েট করে 1964 থেকে 1971 পর্যন্ত এটাই ব্যবহার করলো। 71-এর পরে এসে প্রেজেন্ট মানে এখন পর্যন্ত এটা চলছে। 71-এর পরে 78 পর্যন্ত আবার ওই যে টিক চিহ্নের ভিতরে নাইক লেখাটা আসলো, সেটা চেঞ্জ হয়ে আসলো কি এইটা। এখন এই যে এই দুইটা চলে, আপনি একটা টিক মার্ক দেখলেই বুঝে যান এটা কি, কোন ব্র্যান্ড? নাইক ব্র্যান্ড, তাই না? নাইকি বা নাইকি যেটাই বলেন। আমাদেরকে ক্লায়েন্ট যখন একদম স্টার্ট আপ কোম্পানির জন্য লোগো ক্রিয়েট করতে বলবে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমরা চেষ্টা করব যে ওর ফুল কোম্পানির যে ফুল নামটা সেটা দিয়ে লোগোটা ক্রিয়েট করার জন্য, কারণ এটা কি হবে, মানুষের কাছে ছড়িয়ে যাবে, মানুষের মাথায় যাতে নামটা গেঁথে থাকে। এরপরে আস্তে আস্তে তারা কি করে, লোগোগুলোকে রিক্রিয়েশন করে বা রিডিজাইন করে, আপডেট করে। আর এটা মনে রাখবেন, আপনার লোগো যদি তার পছন্দ হয়ে যায় এবং সে যদি এটাকে তার ব্র্যান্ডের জন্য পারফেক্ট একটা লোগো থিঙ্ক করে, মোটামুটি 2, 4, 6 বছর এই লোগোটাই কি হবে, রানিং করবে। এবং ওইটা যদি এডিটের অপশন থাকে, আপনার সাথে যদি আপনার ক্লায়েন্টের টাচ তখনও থাকে, আপনাকে দিয়েই সেটা এডিট করাবে। এই হচ্ছে কাহিনী। আসলে এখানে আমরা কিছুই করতে পারবো না, আমরা যতক্ষণ না বিষয়গুলো নিয়ে চিন্তা করব, যতক্ষণ না বিষয়গুলো নিয়ে কি করব, কাজ করব। একদিন 2 দিনে তো এই জিনিসগুলো পারা যাবে না, প্রতিনিয়তই ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে, কাজ করতে হবে। তো ফটোশপে এখন কিভাবে ডিজাইন করব? ফটোশপে একটাই ঝামেলা, আপনাকে বারবার লেয়ারগুলো নিয়ে কাজ করতে হবে, লেয়ারগুলো মেনটেন করতে হবে, এটাই, আদারওয়াইজ আর কোনো ঝামেলা নেই। আমরা কি ডিজাইন করা যায়? সাপোজ এটা কালারটা আমি দিয়ে দিলাম, রেড কালার, পিক্সেলটা অফ করে দেই। তারপরে এই ইলেকট্রিক্যালটাই আমি কি করব, এটাকে আমি শেপে কনভার্ট করে দেব। রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু রেস্টিরাইজ লেয়ার করে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রিক্যাল নিব,
মিডিল অ্যালাইনমেন্ট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট কন্ট্রোল ডি। আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, আমাকে অফিস থেকে কল দিয়েছে। সো সাপোজ আমি এরকম একটা কিছু বানালাম, যে একটা শেপ নিলাম, শেপটাকে লেয়ারে কনভার্ট করে দিয়ে তারপরে হচ্ছে ভিতর থেকে পার্টটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি কি যে এই শেপটার চারপাশ থেকে মনে হবে যে একটু ভিতরের দিকে গ্লোয়িং হয়ে আসছে। দেখি তো এই জিনিসটা ইফেক্টটা দেওয়া যায় কিনা। চলে যাব ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে গিয়ে ইনার গ্লোটা অ্যাক্টিভ করে দেখি কাজ করে কিনা। এখান থেকে স্ক্রিনটাকে নর্মাল করে দিলাম, অপাসিটি বাড়িয়ে দেন, কালারটাকে করে দিলাম ডার্ক। ওকে, ইনার গ্লো ঠিক আছে। এডস না, আমি সেন্টারে চাচ্ছি, সেন্টার না এডস থেকেই আসবে। চকটাকে বাড়িয়ে দেই, স্প্রেডটাকে ওকে কাছাকাছি। আমরা এখানে এটাকে 20-তে রাখলাম, না একটু বেশি দিই, 40 দিলাম। আর চকটাকে 0 করে দিই। যদি বাড়াই তাহলে ছড়িয়ে যাচ্ছে বেশি, না এটাকে আমরা কমিয়ে রাখি, 2-তে রাখলাম। আর এখান থেকে কালারটাকে করে দেবো একটু অ্যাশ কালার টাইপের। নো নো নো, ব্ল্যাকই থাকুক, অপাসিটি কমিয়ে দিই। হ্যাঁ, অপাসিটিটা হালকা কমিয়ে দিই। আমি যে জিনিসটা চাচ্ছি বুঝতে পারছেন তো? এই যে মানে মনে হবে যে একটু ভিতরের দিকে রাউন্ড রাউন্ড হয়ে আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা যদি এইটা অ্যাপ্লাই না করে বেভেল অ্যান্ড এমবসে চলে যাই, না তাহলে আবার বাটনের মতো হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। ইনার গ্লোটাই ঠিক আছে। ওকে, এটাকে রাখি। আমি আরেকটা লেপ নিয়ে আসি ছোট্ট, এটা শুধুমাত্র স্ট্রোক হবে, ফিল কোনো কালার হবে না। এটা দেব হচ্ছে 5 পিক্সেল। পিক্সেল দিলাম। এখান থেকে লাইনটা হবে সেন্টারে। এই শেপটাকে আমরা অল্টার ধরে এভাবে নিলাম। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি শিফট ধরে রোটেট করে দিলাম। দুজনকে সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিব নাকি গ্রুপ ভেঙে দেব, এই শেপে কনভার্ট করে দিই। এই কি বলে মার্জ করে দিলাম। মার্জ করে দিলে কি হচ্ছে, ভিতরের পার্টগুলো চলে যাচ্ছে। সো এটা করা যাবে না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপই করতে হবে। এবার নিচেরটা চোখ খুলে দেন, এখান থেকে লেয়ারটাকে গ্রুপে কনভার্ট করেন, এরপরে ওকে টেনে নিয়ে আসেন। কন্ট্রোল টি বড় করেন। সবাইকে একসাথে সিলেক্ট করেন, পেস্টারাইজ লেয়ার করে দিলাম। এখান থেকে ইরেজার টুলটা দিয়ে
ফোনটা। সফট ব্রাশ হয়ে আছে, এটাকে হার্ড ব্রাশ করে দেন। একটু রেখে রেখে কেন যাচ্ছি, পরবর্তীতে যাতে ম্যাচ করাতে পারে। ব্রাশটাকে ছোট করেন। কন্ট্রোলটি সিলেক্ট করি এবার। এই পাশে কি রইল? টাইপ টুলটা সিলেক্ট করি, হ্যাঁ, লিখলাম ধরেন আগে ব্ল্যাক রাখি, পরে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এটা সিলেক্ট করে টাইপ টুলটা সিলেক্ট করি, এখান থেকে আর্ক করে দেব নাম। হ্যাঁ বলেন বলেন। ম্যাম বলে চুপ হয়ে গেছেন কেন?
জি, এটার কথাই বলতেছিলাম যে এটা র‍্যাপ করে দিলে হবে। এটা ভালো না, এটাই ঠিক আছে। এর জন্য তো বলি এটা এমন সোজা হচ্ছে না। আবার চলে যাবো আর্কে, আর্কে গিয়ে এখান থেকে ব্যান্ড কমিয়ে দেন। মনে হচ্ছে না পানিতে যাবে, তাই পানির জন্য ওই যে ওটাকে কি বলে, সেফটি রিং, ওটা বানাচ্ছি আমরা।
আচ্ছা, লেয়ার গিয়ে এদের সবাইকে একটা গ্রুপ করে দেই। একটা শেপ নিয়ে নিই। এটা দেখাই যাবে না। কন্ট্রোল টি, এই লেয়ারটাকে পিছনে দিয়ে দেন। আপনাদেরকে ব্লার শিখিয়েছিলাম, ফিল্টার থেকে ব্লার, সেখান থেকে গুশিয়ান ব্লার। যত বাড়াবেন তত ব্লার হবে। So, এই হচ্ছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুষার, ওয়েট করো। তো এই হচ্ছে লোগো। আমরা যেটা করব, আমরা হচ্ছে লোগো নিয়ে একটু চিন্তা ভাবনা করব, পড়াশোনা করব বেশি বেশি, এরপরে হচ্ছে ডিজাইন করব। আর আপনাদেরকে কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা হয়েছিল? ফাইবার, ফ্রিল্যান্সার, এরকম কিছু করা হয়নি? না ম্যাডাম।